হ্যালো এভরিবডি, টু স্টকস থেকে আমি সাজেদ বলছিলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি কথা বলতে যাচ্ছি বাংলাদেশের ড্রামা ইন্ডাস্ট্রি নিয়ে। নর্মালি আমাদের ড্রামার কথা যদি আমরা বলি, একটা সময় আমাদের 90 দশকে কোথাও কেউ নেই, সপ্তকের মতো অনেক ভালো ভালো ড্রামা আমরা দেখতাম ওই টাইমে, যারা আমরা দেখেছি। এরপর আসলো অপূর্ব আফরানি সৌদের একটা টাইমে আমরা দেখেছি বড় ছেলে, বুকের বাঁ পাশ ইত্যাদি অনেক ভালো ভালো নাটক দেখেছি। বাট ওরা যখন আস্তে আস্তে নাটক থেকে কোয়েট করলো, আমরা দেখেছি আমাদের নাটকের মান খুবই নিম্নমানের হয়ে যাচ্ছে। ইউটিউবে ঢুকলে নাটকের টাইটেলগুলো খুবই মানে পড়ার মতো না, ঠিক আছে? সো আমি নিজে নাটক দেখা বাদ দিয়ে দিয়েছি। আমি এবার ঈদে হয়তো কিছু নাটক দেখেছি, জাস্ট আমি ভালো রিভিউ দেখেছি, শুনে যাচ্ছি এটা মনে হয় ভালো, আর আপনাদের সাথেও যেন শেয়ার করতে পারি। তাই আমি টুকটাক কিছু নাটক দেখেছি, আর এই নাটকগুলো দেখে আমি একটা টপ 5 একটা লিস্ট করেছি, যে যে নাটকগুলো হয়তো ইউ শুড ওয়াচ অলসো, যে আপনারাও দেখতে পারেন এই নাটকগুলো, যে ভালোই হয়েছে, যে চেষ্টা করছে। ড্রামা ইন্ডাস্ট্রি সবাই তো খারাপ নাটক বানায় না। সো এই তো তো আমি যে লিস্টটা করেছি বেসিক্যালি টপ 5 লিস্ট। টপ 5 লিস্টের ভিতরে আছে সুপ্তাদের বাড়ি, পিও বক্স 144, কালো বরফ, আপনজন এবং লিলিত। আরও অনেক নাটক, হয়তো আরও 2টা 3টা ভালো ভালো ছিল। বাট আমি যদি আমার ফেভারিট লিস্ট করি, আমি এর ভিতরে এই 5টাকে রাখবো। সো আজকের ভিডিওতে আমি এই 5টা নাটক নিয়েই শর্টকাট একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে যারা দেখে ফেলেছেন তারা তো দেখেছেনই, যারা দেখেননি আই থিঙ্ক দে শুড ওয়াচ দোজ ড্রামাস। আপনারা এই কয়টা ড্রামা দেখতে পারেন, আপনাদের আই থিঙ্ক খারাপ লাগবে না। চেষ্টা করছে আমাদের পরিচালকরা, ভালো ভালো পরিচালক এখনও আছে, হয়তো তারা চেষ্টা করে যাচ্ছেন। আশা করি আমাদের আগের মতো নাটকের ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে। সো আর কথা না বলেই আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি। লেটস গো। মাশাআল্লাহ, আমারই তো এখন বিয়ে দেওয়ার লাগবো। নাটক সুপ্তাদের বাড়ি দিয়ে শুরু করতে যাচ্ছি, যার ডিরেকশন দিয়েছেন ইমরাউল রাফাত। অভিনয়ে ছিলেন তানিয়া বৃষ্টি, সামিরা খান মাহি, মীর রাব্বি, মাহিমা, একে আজাদ সেতু, সাবরি আলম অ্যান্ড আরফার মৃধা শিবলু। এটাকে আমি নাটক কম, অনুভূতি বলবো বেশি। মনে হচ্ছিল আমাদেরই গল্প, 4 বোনের গল্প। বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তাদের জীবনে নেমে আসে ঘন কালো অন্ধকার। তারা কিভাবে সার্ভাইভ করে জীবন যুদ্ধে টিকে থাকার জন্য, তাই দেখিয়েছেন পরিচালক ইমরাউল রাফাত। স্পেশালি তানিয়া বৃষ্টি আর সামিরা খান মাহি সমানে সমানে দারুণ অভিনয় করেছেন। সুমাইয়া আক্তার ওরফে লতা, আমার নিবাস রাজশাহী। পিও বক্স 144 ডিরেকশন দিয়েছেন আমাদের সবার প্রিয় পরিচালক শিহাব শাহিন। অভিনয়ে ছিলেন তৌসিফ মেহবুব এবং তানজিম সায়রা তটিনি। শিহাব শাহিনের নাটক লাভ ব্লেন্ডিংগুলো তার অসাধারণ হয়, এখানেও সেই ধারা তিনি বজায় রেখেছেন। 90 দশকের ভালোবাসার অপেক্ষা এবং চিঠির অনুভূতি কেমন হতে পারে, তাই আমরা দেখতে পাবো এই নাটকে। তটিনী তার বান্ধবীর হয়ে চিঠি লিখত তৌসিফকে। আসলে একদিন সাক্ষাৎ করার পালা, সেদিন তার বান্ধবী দেখা করলো তৌসিফের সাথে। তটিনী আর তৌসিফের দেখা হলো না। তটিনীর বাবারও বদলি হয়ে যায় খুলনাতে। তৌসিফ সিলেট থেকে তার কাছে আদৌ পৌঁছাতে পারবে কিনা, তার রিয়েল ভালোবাসাকে খুঁজতে পৌঁছালেও এই যাত্রাটা কেমন হবে, তাই আমরা দেখতে পাবো পিও বক্স 144-এ। আপনি কখনো মরাবাড়ি গেছেন? কাফনে কাপড়ে মরানো লাশ থাকে না, লাশের গা দিয়ে দেখবেন একটা অদ্ভুত সুন্দর গন্ধ হচ্ছে। কালো বরফ ডিরেকশন দিয়েছেন ভিকি জাহেদ। অভিনয় ছিলেন ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান। এটা ভিকি জাহেদের ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলারের ভিতরে একটি পড়ে এই কালো বরফ। ইরফান সাজ্জাদ একজন লেখক, আর সাদিয়া আয়মান যে কিনা তারই লেখার ভক্ত, যে কিনা আবার লাশ রিলেটেড নিয়ে লেখালেখি করে। ছলে কৌশলে সাদিয়া আয়মান ইরফান সাজ্জাদের অ্যাটেনশন সিক করে এবং তাদের ভালোবাসাও হয়ে যায়। কিন্তু সাদিয়া আয়মানের চলাফেরা, কথাবার্তা ইরফান সাজ্জাদের কাছে বরাবরই সন্দেহভাজন ছিল। তার নাকি রোগী দেখতে ভালো লাগে, মরাবাড়ি ভালো লাগে। এই উদ্ভট আচরণ দেখে ইরফান সাজ্জাদ নিজেই তার সাথে কথা বলা অফ করে দেয়। আর শেষের দিকে টুইস্ট খ্যাত ভিকি জাহেদ গল্পের মোড় কোন দিকে নেয়, সাদিয়া আয়মান কি আসলে সাইকোপ্যাথ নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কিছু, তাই জানতে হলে কালো বরফ আপনাদের জন্য। আপনি কে বলেন তো? আপনি কোন বাড়িতে বেড়াতে আসছেন? আহ, ব্যবহারটা কিন্তু ফুলের মতো হলো না। আপনজন ডিরেকশন দিয়েছেন জাকারিয়া শৌখিন। অভিনয়ে ছিলেন সোভান, নিহা, আবুল হায়াত, দিলারা জামান, সাব্বির এবং অতিথি চরিত্রে দীপা খন্দকার এবং শাহিদ শরীফ খান। ফ্যামিলি ড্রামা। সৈয়দ বংশ বনাম খান বংশের একটা ব্যাটেল দেখতে পাই আমরা। সৈয়দ বংশের জোমান বিদেশ থেকে 10 বছর পর তাদের গ্রামে আসে, এসেই খান বংশের নিহার প্রেমে পড়ে যায়। ঘাপলা এক জায়গাতে বেঁধে যায়, সেটা হলো সৈয়দ বংশ এবং খান বংশের অহিনুকুল সম্পর্ক।
তার কারণ হলো অনেক বছর আগে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে জোবানের ফুপুর সাথে নিহার ছোট চাচা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। সেই সূত্র ধরে জোবান এবং নিহার সম্পর্কে ধরা দেয় ফাটল। শেষমেশ তাদের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয় কিনা এবং মেনে নিলেও কতটুকু চড়াই উতরাই পার হতে হয় তাই আমরা দেখতে পাবো এই আপনজন নাটকে। মাহমুদ, আমার যদি ক্ষমতা থাকতো আমি পুরো ঢাকা শহর ঝোল পিটিয়ে বেড়াতাম, মাইক নিয়ে বলে বেড়াতাম, হে ভাই সব বোন সব তোমরা সবাই একা হও। লিলিত ডিরেকশন দিয়েছেন আশিকুর রহমান, অভিনয়ে ছিলেন তৌসিফ মেহবুব, তানজিকা আমিন, তারিক আনাম খান। ডিভোর্সি সিঙ্গেল মাদার তানজিকা আমিন এক ছোট্ট মেয়েকে নিয়ে তার সংসার। তানজিকা যাদের বাসায় ভাড়া থাকে তাদেরই ছেলে তৌসিফ। তৌসিফ আঁকতে ভালোবাসে, বয়সও ছোট তানজিকার। তাদের কথোপকথন হয়, বাইরে কফি খাওয়া হয়। তৌসিফ প্রেম পড়ে যায় তার থেকে বয়সে বড় এই তানজিকার। তানজিকাও ব্যাপারটি বুঝতে পারে। সোসাইটির ভয় এবং সংকোচ তানজিকার মনে বাসা বাঁধে। তার উপর একমাত্র ছোট মেয়ে ছাড়া তার আর কেউ নেই। শেষটা দারুণ। পরিচালক আশিকুর রহমান ভালোভাবে ব্লেন্ড করতে পেরেছে এন্ডিং। মাস্ট ওয়াচ এই লিলিত। তো এই ছিল এবার ঈদে মুক্তি পাওয়া টপ 5 আমার ফেভারিট নাটকগুলোর রিভিউ। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের কথা না বাড়াই, আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বাই বাই। কেমন লাগলো স্যার?